তার মতামত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা, তারাও কি আপনার মতো ভাবেন, নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন, একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনেও বসে থাকতে পারবেন, এবং জুলকারনাইন সায়ের সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন, তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন, মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন? আসলে খালেদ ভাই, এই আবারও আমি আবার আপনাকে বলছি, একদম যেটা দিয়ে শুরু করেছিলাম, হ্যাঁ, কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয়। আচ্ছা। আমি জুলকারনাইন সায়ের ভাইকেও বলছি, যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো, হুম, আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায়। হুম, একটা গান, একটা আস্ত গান, যেটা হুম, কিন্তু তৈরি হয়েছিল, এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন, হুম, আপনারা রাইট, প্রত্যেকেই তাকে চেনেন। রাইট। সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন। কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা, আচ্ছা। মানে আমি তো ভারতের লোক, না, খালেদ ভাই, বেশি মানে আমি তো কত ভাবি না। ভাগ লোক আপনার মতো চিন্তা করে? আমরা তো আসলে এই ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিক টিভির জুলকারনাইনের প্রিয় ময়ূককে দিয়ে, কিন্তু আমার আসলে তো প্রিয় না ভাই, আমার প্রিয় না, আপনি আমাদের মধ্যে ফেলায়েন না। আমি আমি এখন পর্যন্ত রিপাবলিক টিভির 1 মিনিট দেখি নাই। এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটাও আমার মনে হয় না। 1 মিনিটও দেখি নাই আমি। মানে ভারতের লোকজন, মানে আপনার মতো লোক কতজন অর্ক, আর মোদির মতো বা ময়ূকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক, অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে? এরকম জরিপ তো করা হয়নি খালেদ ভাই হ্যাঁ। এখনো পর্যন্ত। আমি আমার দেশের মানুষের শুভবুদ্ধির ওপর ভরসা রাখি, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল। এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে। এবং আমি আপনাকে বলি, আপনারা নিশ্চয়ই জানেন, যখন এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে, তখন খোদ কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে। কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ, তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। ডেফিনেটলি সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার যেমন দায়, আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না, বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে না, এগুলো আবার বলা যায় বলে আমি মনে না, করি। না, না, এই না, না, বিষয়টা একটু না, না, লঘু। ভাদুরী, আপনি যদি খেয়াল করেন জনাব খানও কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যে এরকম কোনো ঘটনা ঘটেন নাই, কিন্তু উনি যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকার হন, সেটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছেন, সেরকম অনেক মুসলমানরাও এটার মধ্যে শিকার হয়েছে, তিনি এটি সমর্থন করেন নাই। কিন্তু এইটাকে সংখ্যালঘুর উপর হামলা এই নাম দেওয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি। খালিদ ভাই, আমি এক মিনিট জি, যা সময় জি। নিচ্ছি। হ্যাঁ, না, ঠিকই, একদমই। আবার এটাও ঠিক, যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো, হুম, তারপরে চট্টগ্রামে যে প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে, এবং অভ্যুত্থানের পক্ষে থাকা একজন হিন্দু ছাত্রনেতাকে প্রথমে গ্রেফতার করা হয় হুম, এবং আটক করা হয়, এবং হুম, তাকে তারপর ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ। একজন আইনজীবীর নামে মামলা, এই খবরগুলোও আমরা শুনছি, এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না, এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন। কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপজ্জনক, তেমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা। শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মেইন স্ট্রিম মিডিয়াকে নিয়ে, হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে যখন পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে, 2021 সালের কথা আমি বলছি, বা বিভিন্ন সহিংসতার ঘটনা রাইট। ঘটেছে, এই সময় কিন্তু এখন যারা ভারতীয় ফার রাইট, অতি দক্ষিণপন্থীরা বা অন্যান্য মানুষজন যারা খুব সোচ্চার হয়ে উঠেছেন, তারা সেই সময় সোচ্চার ছিলেন না। আমরা আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে, বিভাজনের বিরুদ্ধে, এটা আমাদের যন্ত্রণার জায়গা। আমরা মনে করি ডেফিনেটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে, ওকে। এমন নয় যেটা শেখ হাসিনার সময় ছিল না। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশের ফার রাইট, মূলত ফার রাইট, তারা শেখ হাসিনার সময় হওয়া সংখ্যালঘু নির্যাতন নিয়ে কার্যত মুখে কুলুপ না, সেটা এঁটেছিলেন, তো যখন এই যেভাবে কারণে সুবিধা, খুব বিশ্বাসযোগ্য হচ্ছে রাইট, না যখন এই যেভাবে সময়। সুবিধা সেভাবে সেটা বলে। জুলকারনাইনের কাছে আমার পরপর দুটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলিতে যাওয়ার আগে আমি একটা জরিপের কথা বলি। জরিপটা হচ্ছে এরকম, যে প্রিয় দর্শক, ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারা। সব চুক্তি মানে সব চুক্তি। এই দাবি সমর্থন করেন কিনা? এই দাবি সমর্থন করেন শতকরা 92% দর্শক, আমাদের সমর্থন করেন না শতকরা 8% দর্শক। আমাদের এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ভোট এইবারের জরিপে পড়েছে, 1,23,000 দর্শক ভোট দিয়েছেন, এবং 1,23,000 দর্শক ভোট দিয়েছেন মাত্রই 24 ঘন্টার কিছু বেশি সময়ের উইন্ডোতে। আর দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আমরা একটু জুলকারনাইনের কাছে ফিরে আসি। জুলকারনাইন, আমরা
একটু আপনার কাছে, আপনি যে অনেকগুলি বিশেষজ্ঞ, আপনি অনেকগুলি বিষয়ে আপনি আসলে যেটাকে বলা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন, প্রতিবেদন করেছেন, এবং আমি একজন নিজে সাংবাদিক হিসেবে জানি যে একজন অনুসন্ধানী সাংবাদিক সাধারণত যতদূর জানেন তার ভগ্নাংশ মাত্র প্রকাশ করেন, তার চেয়ে বেশি জেনে থাকেন আসলে। নানা কারণে এগুলি আসলে হয়তো প্রকাশ করা হয় না। আমরা একটা প্রশ্ন আমরা একটু জানতে চাই যে জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন, এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন, তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে আর সমর্থন করে নাই। এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল, এইটার কারণটা আসলে কি? আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি, সেটা অলিখিত প্রতিরক্ষা নীতি, যা শেখ হাসিনার একজন আত্মীয় জেনারেল তারেক সিদ্দিকী নিজে নিয়ন্ত্রণ করতেন, তার এগেইনস্টে ছিল। কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে, অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড, যারা বিভিন্ন দিক থেকে আহ, বেশ মেধাবী, চৌকস, এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে। এদেরকে বঞ্চিত করা হয়েছে পদোন্নতি থেকে, বিভিন্ন রকমের ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে, এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেওয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই হয়তো জেনারেল, মেজর জেনারেল হওয়ার প্রশ্নই উঠতো না একটা সময়। সো এবং আপনার বিডিআর, আপনার বিডিআর হত্যার মতো একটা ইনসিডেন্ট আছে which still remains unsolved। তো যে ক্ষোভটা ক্রিয়েট হয়েছে, আপনার সব দিক দিয়ে ক্ষোভ ক্রিয়েট হয়েছে। এবং শেখ হাসিনা কিন্তু আপনার একজন কি বলে এটাকে, আপনার হাউ টু পুট দিস কারেক্টলি ইন বাংলা, একজন দেয়ার ক্ষেত্রে উনি হাত উজাড় করে দিয়েছেন। সেনাবাহিনীর সদস্যদেরকে বেতন ভাতা বৃদ্ধি বলেন, খানা দানার বিষয় বলেন, অনেক কিছু অনেক রকমের ফ্যাসিলিটিস, অনেক কিছু উনি করে দিয়েছেন। কিন্তু এতে এতে কিন্তু আসলে কোনো লাভ হয় নাই। হ্যাঁ, উনি হয়তো টানতে পেরেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে ড্র্যাগ করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত। কিন্তু যখন পাবলিক এবং স্টুডেন্ট এক হয়ে গেল, সেনাবাহিনী সদস্যদের তো অলরেডি একটা গ্রাজ ছিল আগে থেকে। সো দে ডিডন্ট রিয়েলি টেক হার সাইড এনিমোর। এবং মূলত যারা সৈনিক, মানে 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 স্যার, আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানবেন, কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা সেনাবাহিনীকে এমন করে তৈরি করতেছেন যে সেইটার অধিনায়কত্বে তারাই যাইতেছেন যারা আসলে খুব তার প্রতি loyal। প্রোভেন তার লয়াল। মানে একদমই, মানে আওয়ামী লীগের মধ্যে অনেকে নৌকা মার্কা না করতে পারেন, সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ লোকই নৌকা মার্কা করতে হইতো যারা অধিনায়কত্বে যাইতেছেন তাদের। অবশ্যই অবশ্যই। তো তো সেই জায়গা থেকে তারা এটা কিভাবে ভাবলেন? আপনি বিডিআর কথা বলতেছিলেন, কিন্তু বিডিআর তো 2009, এটা তো 2024, মানে 15 বছরে তো উপরের দিকে লিডারশিপে অনেক পরিবর্তন হয়েছে। মানে বেশিরভাগ জনকে আসলে বাদও দেওয়া হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ জনদের। অনেক অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ওই জিনিসটা স্টিল রিমেন্স আনসলভড। ওইটার কিন্তু এখন একটা অমীমাংসিত বিষয়। ওইটার মূল পারপেট্রেটার্স কারা সেটা এখনো চিহ্নিত করা হয় নাই বলেই সাধারণ প্রায় সর্বস্তরের সামরিক বাহিনীর সদস্যরা মনে করেন। এবং যে ধরনের অফিসারদেরকে আপনার প্রমোশন দেওয়া হয়েছে তাদের লয়ালিটির জন্য, এদের বেশিরভাগেরই আপনার ওরকম যোগ্যতা নাই এবং ওরকম মেধা নাই। কিন্তু এটা কিন্তু আবার জুনিয়র কমান্ডার সবাই জানে। তো একটা জুনিয়র অফিসার যখন দেখতেছে যে এই লোকটা যে সুপার সিনিয়র ছিল সারা জীবন, ফর এন এক্সাম্পল জেনারেল আজিজ, হি ওয়াজ এ সুপার সিনিয়র অফিসার, আপনি তাকে টেনে সেনাবাহিনীর প্রধান বানায় দিচ্ছেন, এটা তো সবার চোখে লাগবেই অবশ্যই। এবং এমন একটা ব্যক্তি যার ভাইরা শিশু সন্ত্রাসী ছিল, এরকম আরো অনেক উদাহরণ আছে। আপনার জিয়াউল হাসান, যে লোক জীবনে আর্মিতে কোনো কমান্ড রোলে ছিল না, সে আপনার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অবশ্যই সেকেন্ড ডিভিশন না, যেটা থার্ড ডিভিশন পাইছে, পিএসসি কোর্স করে নাই, এনডিসি করে নাই, ইউ মেড হিম এ মেজর জেনারেল। দিস ম্যান ওয়াজ ইনভলভড উইথ হান্ড্রেডস অফ মার্ডার্স। তো এরকম কাজকর্ম যখন আপনি করবেন, এটা তো একটা সুশৃঙ্খল বাহিনী। এরা তো আপনি যত যাই কিছু বলেন, এই বাহিনীর মধ্যে তো একটা ডিসিপ্লিন আছে, কাজ তো করতেছেই। তারা দেখতেছে যে এই সমস্ত নটোরিয়াস এলিমেন্টকে তারা গিয়ে ড্র্যাগ করে করে প্রমোট করতেছে, এবং যারাই জেনারেল তারেক সিদ্দিকীর সাথে ঘনিষ্ঠ, যারাই জেনারেল তারেক সিদ্দিকীর ওয়াইফের সাথে ঘনিষ্ঠ, তারাই জাস্ট গিয়ে প্রমোশন পাচ্ছে, অন্যরা আর প্রমোশন পাচ্ছে না। মানুষের তো ক্ষোভ অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে। এবং এই ক্ষোভ যখন আপনার ছাত্র জনতার সাথে একীভূত হয়ে গেছে, then of course naturally they step down। জুলকারনাইন, আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু শুনে আসতেছিলাম যে